নমস্কার সকলকে, আরও একটা নতুন দিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এক নতুন দিন, নতুন জার্নি। আজকে চলেছি পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে পড়শি রাজ্যে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ বাবা বৈদ্যনাথের দর্শন করতে। বাইক কেনার পরে অনেক ইচ্ছে ছিল কোথাও ঘুরতে যাওয়ার শুরুটা এত ভালো হলে আর কি চাই। দূরে তো যাওয়া হয় না, সময় বের করা খুব মুশকিল, তবু হঠাৎ করেই এই প্ল্যানটা তৈরি হয়ে গেল। আর ভগবান না ডাকলে তার কাছে দর্শন করতে কেই বা যেতে পারে। চলো আজকের জার্নিতে সঙ্গে থেকো, আশা করছি ভালো ভালো কিছু দৃশ্য তোমাদেরকে দেখাতে পারবো। চলো এগিয়ে চলি। আমরা উঠে পড়েছি 4 লেনের হাইওয়েতে। NH-12 ধরে সোজা চলে যাব। অনেক সকাল সকাল বেড়ানোর প্ল্যান ছিল, কিন্তু কোনো কারণে সেটা হলো না। এখন সকাল 7:42 বাজছে। বাড়িতে কিছু খাওয়া দাওয়া করা হয়নি, রাস্তায় কোনো এক জায়গায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব। এই আমাদের প্রথম টোলগেট, বহরমপুর ফারাক্কা রাষ্ট্রীয় রাজপথ 12 এর অংশ। এটা হলো বহরমপুর টোলগেট। বাইকের তো যথারীতি টোল দিতে হয় না, তাই আমরা বেরিয়ে যাব বাইক লেন দিয়ে। রাস্তা একদম মাখন চলছে, এখনো পর্যন্ত গর্ত বা কিছু এখনো পাইনি। আছে কিছু কিছু গর্ত রয়েছে, সেগুলো দেখে চলতে হবে, তাতে পড়লে আর রেহাই নেই। মানে এত মাখন রাস্তা, হঠাৎ দেখবে একটা গর্ত। এটাই হচ্ছে এই NH-12 এর প্রবলেম। সামনে রয়েছে পলসুন্ডা থেকে আমরা বাঁদিকে বাঁক নেব। গাড়ি চলছে 100 স্পিডে। আরও চালানো যাবে, কিন্তু মাঝে মধ্যেই গ্রামের রাস্তা চলে আসছে, সেখানে দেখে চালাতে হচ্ছে অনেক। আমরা এখন যাচ্ছি স্টেট হাইওয়ে দিয়ে। দুদিকে ধানের ক্ষেত, মধ্যে দিয়ে রাস্তা, আর রাস্তার দুধারে গাছ, গাছের ছায়া পড়ছে রাস্তার উপরে। অসাধারণ লাগছে চোখে দেখতে। যাত্রাপথে একটু বিরতি নিলাম, খুব বেশি দূর আসা হয়নি, কিন্তু ক্যামেরা গিয়ার এগুলো একটু চেক করে নেওয়ার জন্য দাঁড়ালাম। গ্রামের তুমি যেখানেই দাঁড়াবে এরকম অসাধারণ দৃশ্য একদম হাতের কাছে পেয়ে যাবে। শহরে এসব কোথায়। এই রাস্তাটার উপরে এত বাম্পার আছে, একের পর এক বাম্পার পাচ্ছি, মানে স্পিড তুলতেই পারছি না। আর আছে এই ধরনের একের পর এক অসংখ্য সাঁকো। মানে দুপা এগোতেই একটা করে বাম্পার। আরও একটা ছোট্ট গ্রামের মধ্যে চলে এসেছি। নাম কি? নাম তো কোথাও দেখতে পাচ্ছি না। এখন শেরপুর পৌঁছে গেছি। এখান থেকে আমাদের ডান দিকে যেতে হবে। একটু এগিয়ে চলে এসেছিলাম, একজনকে জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ এটাই শেরপুর। গাড়ি ঘুরিয়ে এখন এইদিকে যাব। এখন রাস্তা কেমন হবে সেটাই হচ্ছে ব্যাপার। রাস্তার উপরই স্পিড নির্ভর করছে, আর স্পিডের উপরে সময়। হাতে যদি অফুরন্ত সময় থাকে তাহলে তো অন্য কিছু ভাবার বিষয়ই আসে না, কিন্তু তা তো আমাদের হাতে নেই, সুতরাং সব দিক বিচার বিবেচনা করেই চলতে হবে।
রাস্তার উপরে তো আর আমাদের নিয়ন্ত্রণ নেই, যেমন রাস্তা পাবো সেরকমই স্পিডে চলবে। আমরা চলে এসেছি জয়পুরে। রাজস্থানের জয়পুর নয়, পশ্চিমবঙ্গেরই কোনো একটা গ্রাম। ছোট্টর উপর খুব সুন্দর লাগছে গ্রামটা। আর রাস্তাগুলো এক এক জায়গায় এত আঁকামাকা এরকম করে যাচ্ছে, মানে বাইক চালানোর মজা নিতে গেলে এইরকম রাস্তা চাই। আর কিছু কিছু জায়গায় রাস্তা এত পাতলা, আর দু সাইডে গ্রামের বাড়ি, দেখে মনে হচ্ছে যে কোনো শহরের গলির ভিতরে চলে এসেছি, কিন্তু তা নয়, এগুলো হচ্ছে রাজ্য সড়ক। এই যে সামনের বাঁক দেখো, নিয়ন্ত্রণে যদি তুমি রাখতে পারো তাহলে এই বাঁকে চালানোর মজা সত্যি অসাধারণ অসাধারণ। তবে গাড়ি তোমার নিয়ন্ত্রণে থাকা চাই। রাস্তা একদম মাখন, ভাবতে পারিনি এইদিকে এরকম রাস্তা পাবো। এই শীতের পরের এই সময়টা বাইক চালানোর জন্য এত আদর্শ, না ঠান্ডার কষ্ট পেতে হবে না গরমের কষ্ট। হ্যাঁ, গাড়ি থামালে তখন গরম লাগছে, কিন্তু গাড়ি চললে একটা সুন্দর ঠান্ডা হাওয়া গায়ে লাগছে। এই যে বলতে বলতে আর একটা বাঁক। ও, আসলে বীরভূমে চলে এসেছি তো, বীরভূমে এই ধরনের রাস্তা অনেক রয়েছে। হ্যাঁ, যেটা বলছিলাম, এরপরে যে গরম পড়বে হোলির পরে, তখন বাইক বের করা মানে তোমার গা হাত পা একদম পুড়ে যাবে সূর্যের তাপে। সুতরাং যেটুকু টাইম পাওয়া যাচ্ছে এনজয় করে নাও। মানে আমি ক্যামেরা বন্ধ করতে পারছি না, এত সুন্দর সুন্দর রাস্তা, রাস্তার বাঁকগুলো আসছে। আমরা চলে এসেছি রামপুরহাট সিটিতে। এখানে কোথাও একটু ভালো দোকান দেখে দাঁড়াবো, একটু রেস্ট নেব আর চা জল একটু খেয়ে নেব, তারপর চলে যাব ঝাড়খণ্ডের দিকে। পশ্চিমবঙ্গের শেষ শহর রামপুরহাট। ওপাশে ঝাড়খণ্ডের কি আছে এখন বলতে পারছি না, ম্যাপে দেখতে হবে। এখানে দাঁড়িয়ে গেছিলাম, এখানে পরোটা খেয়ে নেওয়া যাক, গরম গরম পরোটা ভাসছে। খেয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর ঝাড়খণ্ডের দিকে এগোবো। এখন বাজছে 10:10। গরম পরোটা নিয়ে নিয়েছি, পরোটা ঘুগনি, আর ও খাচ্ছে পরোটা আলুর দম। হ্যাঁ, 1 টাকা কম দেয়। ও ঠিক আছে, 7 টাকা করে নিল, 35। ঠিকই আছে, আবার কি বাইরে চা খাবা? এখন চায়ের দোকান খুঁজে নেই কোথায় আছে, এই তো সামনেই, এখান থেকে চা খেয়ে নেব। টাইম অনেক দেরি হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, দাঁড়াতে দাঁড়াতেই যাচ্ছি। কেমন করেছে, খেয়েছো? খাওয়া দাওয়া সম্পূর্ণ করে নিলাম, নিয়ে আবার বাইকে বেরিয়ে পড়লাম। আর গুগল ম্যাপস দেখো কোন রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। শহরের ভিতরে ছোট ছোট রাস্তা, সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, মনে হয় রেল লাইন গিয়েছে উপর দিয়ে, আশেপাশে স্টেশন আছে। কোন রাস্তা দিয়ে যেতে হবে আরেকবার ম্যাপটা দেখে নেই। এক্ষুনি একটা সাইনবোর্ড দেখলাম, তাতে লেখা রয়েছে এখান থেকে দুমকা 64 কিলোমিটার, মানে ঝাড়খণ্ডের দুমকা শহর। এখান থেকে দুমকা আর 58 কিলোমিটার, আর এখন চলে এসেছি 71 কিলোমিটার। এখনও 100 কিলোমিটার কমপ্লিট করতে পারলাম না।
তার কারণ আমরা অনেক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, তারপর খাওয়া দাওয়ার বিরতি, একটু জল মুখে চোখে দেওয়ার বিরতি, এইসবগুলো করতে করতে একটু টাইম তো লাগছেই। আর এটা আমাদের প্রথম এত লং জার্নি, সুতরাং টাইম মেনটেন করা একটু কঠিন তো বটেই। সঙ্গে ক্যামেরার নানা রকম অ্যাঙ্গেল সেট করতে হচ্ছে, মাইক সেট করতে হচ্ছে, টাইম তো লাগবেই। এইগুলোর অনুভব নিতেই তো আসা, তাই না? আর আমি তো আজকে একাই নেই, সঙ্গে আমার ম্যাডামও রয়েছে পিছনে, দেখতে পাচ্ছ? ও পিছনে বসে বোর হয়ে যাচ্ছে, সেই জন্য মাঝে মধ্যে বিরতি তো দিতেই হচ্ছে। আর আমি আশেপাশে দেখতে পাচ্ছি বীরভূমের পাথর ক্রাশার, পাথরের ফ্যাক্টরি সব। ক্যামেরা আমার হাতে নেই বা হেলমেটে নেই, তাহলে তোমাদেরকেও দেখাতাম। দুদিকে একদম বড় বড় পাথর এনে সেটাকে ক্রাশ করা হচ্ছে। শেষ যে প্যাচটা পেরিয়ে এলাম, রাস্তা একদম ধুলোতে ভর্তি, মানে পাথর কাটার লরি। এই যে সামনে দেখতে পাচ্ছ, একের পর এক লরি চলেছে লাইন দিয়ে, এগুলো সব হচ্ছে পাথরে লোড, বড় বড় পাথর নিয়ে যাচ্ছে, এগুলোকে ওখানে ক্রাশ করা হবে। মানে পাশ দিয়ে যেতেও ভয় লাগছে, এমনভাবে পাথর লোড করা আছে, একটা যদি পড়ে আমার কিংবা গাড়ির কিছু বাকি থাকবে বলে তো মনে হয় না। মানে লাইন দেখো পাথরের গাড়ির, এও এক নতুন অভিজ্ঞতা এরকম দেখার। আমাদের শহরে তো পয়সা দিলাম আর ছোট ছোট পাথর কিনে নিলাম বাড়ি বানানোর জন্য, আর এখানে সেই পাথরগুলো তৈরি হচ্ছে, পাহাড় থেকে বড় বড় পাথর কেটে নিয়ে এসে এখানে পাথর ভাঙছে। পাথর ভাঙার এরিয়াটা পেরিয়ে এসে একদম জামে ফেসে গেছি। ডান দিক দিয়েও লরি আসছে, বাঁ দিক দিয়েও লরি আসছে, তার মধ্যে এই ধুলো বালি, সঙ্গে সূর্যের উত্তাপ, মানে খুব বাজে জায়গায় পড়ে গেছি। যতদূর দেখতে পাচ্ছি ততদূর লাইন, অনেক দূর যেতে হবে ভাই। আটকিয়ে দিস না ভাই, আমাদেরকে আটকিয়ে দিস না। আমি বর্তমানে ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের সীমানায় দাঁড়িয়ে আছি, আর সামনে বোর্ড দেওঘর 118 কিলোমিটার, ভাগলপুর 168 কিলোমিটার। মানে এই প্রথম আমার পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য স্টেটে যাওয়া, তাও বাইকে। এক্সাইটমেন্ট তো রয়েছে, কিন্তু ওয়েদারটা আর একটু ঠান্ডা হলে খুব ভালো হতো। চলো সাথে থেকো, নতুন নতুন যা দেখতে পাবো তোমাদেরকেও দেখাবো। আমরা ঝাড়খণ্ডে চলে এসেছি, তোমাদের সকলকে ঝাড়খণ্ডে স্বাগত জানাই। আর ঝাড়খণ্ডের ভেতরে এসে রাস্তা যেটুকু দেখলাম, প্রথম ইমপ্রেশন তো খুব ভালোই লাগলো। আর বলতে বলতে এখানে রাস্তার কাজ হচ্ছে। আর একটা জিনিস লক্ষ্য করলাম এখানে আসার পর, আমাদের পশ্চিমবঙ্গ দুদিক একদম সবুজে সবুজময় ছিল, আর ঝাড়খণ্ডে প্রবেশ করতেই চারিদিক একদম ধূসর হয়ে গিয়েছে। আসলে প্রত্যেক জায়গার একটা নিজস্ব বৈচিত্র্য তো থাকেই, বৈচিত্র্য অথবা বৈশিষ্ট্য। এখানকার বর্তমান বৈশিষ্ট্য যা দেখতে পাচ্ছি, চারিদিক রুক্ষ একদম, আর সমস্ত গাড়িরও নাম্বার প্লেট ঝাড়খণ্ডের হয়ে গিয়েছে। বাইকে আমার প্রথম অন্য স্টেট ভিজিট হচ্ছে এটা, আর তো কোথাও দাঁড়ানোর প্ল্যান করছি না। সম্ভব হলে সোজা দেওঘরে গিয়েই থামবো, হয়তো বা এক আধ জায়গায় থামতে হতেও পারে। পিছনে আমার ম্যাডাম রয়েছে, আমি একাই থাকলে হয়তো সোজা চলে যেতাম দেওঘর। পশ্চিমবঙ্গের শস্য শ্যামলাই থেকে ঝাড়খণ্ডটা মনে হচ্ছে একদম শুকনো শুকনো এলাকা,
মানে মরুভূমি যেরকম হয় না সেই ধরনের। এটা আমার ফার্স্ট ইমপ্রেশন। আমি হয়তো ভুলও হতে পারি যে আগে গিয়ে হয়তো আরও ভালো প্রান্তর পাবো, কিন্তু অ্যাজ এ পশ্চিমবঙ্গবাসী আমার তো খুবই রুক্ষ রুক্ষ মনে হচ্ছে। এখান থেকে দেওঘর 112 কিলোমিটার। ভগবানের ডাক এসেছে, একটু কষ্ট তো করতেই হবে। তার উপরে জ্যোতির্লিঙ্গ বলে কথা। সেরকমভাবে দেখতে গেলে এমন কিছু দূরেও নয়, মাত্র 200 কিলোমিটার, এক্স্যাক্টলি 180 আমাদের শহর থেকে। তো আমি 200ই ধরলাম, খুব একটা দূরত্ব নয়। কিন্তু আমরা বাইরে বেরিয়ে না বেরিয়ে এত ঘরকুনো হয়ে গেছি না, এই 200 কিলোমিটারটাই মনে হচ্ছে অনেক দূর। নিজের তথ্য, নিজের অভিজ্ঞতা বাড়াতে গেলে বাড়ির বন্ধন ভেঙে তোমাকে রাস্তায় বেরোতেই হবে। ঝাড়খণ্ডের ছোট ছোট পাহাড়ি এরিয়ার ভিতর দিয়ে যাচ্ছি, আর রাস্তাগুলো কি অসামান্য লাগছে। একদম পাহাড়ের মতো বাঁক, কোথাও কোথাও উপর থেকে একদম নিচে ঢালু চলে যাচ্ছে। সামনে মনে হচ্ছে আবার জ্যামে পড়ব। আর এই এক সমস্যা, এই গরমের মধ্যে যদি জ্যামে দাঁড়িয়ে যেতে হয় তার থেকে খারাপ কিছু আর হতে পারে না। তবু বাইকের এই একটা সুবিধা, সাইড দিয়ে বেরিয়ে যেতে পারবো। রাস্তাগুলো এত অসামান্য লাগছে না, আমার জন্য তো একদম নতুন। রাস্তাটা একদম সোজা উপর দিকে চলে যাচ্ছে। ক্যামেরায় হয়তো অত ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু চোখের সামনে আমি যা দেখতে পাচ্ছি অসাধারণ অসাধারণ। দুদিকে উঁচু উঁচু এলাকা, এগুলোকে পাহাড় বলবো না কি বলবো, যাই হোক, বাংলা ভাষায় হয়তো ঢিপি বলা যেতে পারে, কিন্তু ঢিপির চেয়েও বেশ কিছু উঁচু। বিহারের কোনো এক, বিহার নয়, ঝাড়খণ্ডের কোনো এক শহরে তো চলে এসেছি। নাম কি এখনও আমার চোখে পড়ছে না। আর তারই সাথে আমার 100 কিলোমিটার কমপ্লিট হয়ে গিয়েছে বাইকে। পেছনে একটা মোড় পেরিয়ে এলাম। মোড়টা থেকে বাঁ দিকে গেলে যে শহর, সেই শহরের নাম হচ্ছে জামতারা। খুব ফেমাস শহর, আশা করি তোমরা সবাই নাম শুনেছ। কিছু জায়গা হয় তার সুন্দর জিনিসের জন্য বিখ্যাত, আর কিছু জায়গা হয় তার কুখ্যাতির জন্য প্রসিদ্ধ। এই জায়গাটাও সেই দুটোর মধ্যে কোনো একটি তো হবে, সেটা আর বললাম না, তোমরা বুঝে গিয়েছো নিশ্চয়। রাস্তায় যেতে যেতে একটু তেষ্টা পেয়ে গেছিলো, তাই এই দোকানে দাঁড়ালাম আর একটু থামস আপ নিয়ে নিলাম। বড় থামস আপ ঠান্ডা নাই, সেই জন্য ছোট 3টে নিয়ে নিলাম। এখান থেকে দেওঘর এখনও 87 কিলোমিটার দূর। সময় আর ফুরোচ্ছে না, দেখি চলো। এটাই ব্যাপার। আর কিছু নেবে? এই দেখো, মনে হচ্ছে আরও একটা পাহাড়ি এলাকার মধ্যে চলে এসেছি। অসাধারণ বাঁকগুলো, অসাধারণ। বাইকারদের স্বর্গ। জাস্ট রাস্তাটা দেখো। ও ওইটুকুই ছিল, আবার হয়তো পাবো। না না না, আছে, সামনে আছে। দারুণ দারুণ। আবার রিটার্ন বাঁক নিচ্ছি, কারণ ডান দিক দিয়ে চলে গেছে ম্যাসাঞ্জোর ড্যাম। এত নাম শোনাচ্ছি সবার মুখে যে আমার ম্যাডাম বলল চলো দেখেই যাই। 15 কিলোমিটার দূরে এখান থেকে, মানে 15 কিলোমিটার যাওয়া, 15 কিলোমিটার আসা। এই হচ্ছে বাইকে যাওয়ার স্বাধীনতা। যাচ্ছিলাম সোজা দেওঘর, ডান দিকে দেখলাম ম্যাসাঞ্জোর ড্যাম আছে। মনে চাইলো, পিছনে ম্যাডামও বললো যে চলো ম্যাসাঞ্জোর ড্যাম ঘুরে যাই, আমিও বাইক ঘুরে নিলাম। এই ফ্রিডম আর কোন ট্রান্সপোর্ট মাধ্যমে তোমরা পাবে? এই যেতে যেতে মনে হলো ওইদিকে না গিয়ে এদিকে একটু দেখে যাই, সেদিকেই গাড়ি ঘুরিয়ে দিলাম। হাতের কাছে পাহাড় দেখো, ডান দিকে পাহাড়, বাঁ দিকে পাহাড়। এই দৃশ্য চোখের সামনে পেলে
রাস্তায় যাওয়ার যে জার্নি, মানে বোঝা যায় না একদম। যত দুঃখ কষ্ট রয়েছে না এই রাস্তায় রোদের মধ্যে চলার, এক নিমেষে দূর হয়ে যাবে। আমাদের সমতলের লোকের জন্য এই দৃশ্য মানে স্বর্গতুল্য। পাহাড়টা মনে হচ্ছে আমাদের সাথে এগিয়ে চলেছে। মানে এই ফিলটা একমাত্র বাইক ছাড়া তোমরা পাবে না। ওই দাদাকে শুধিয়ে এলাম, দাদা বলল এখানে যে লোকগুলো দেখা যাচ্ছে তারা নেমেছে ওই পিছন দিয়ে, ওই দিক দিয়ে বাইক নামানোরও রাস্তা রয়েছে। আর ম্যাসাঞ্জোর ড্যাম যেটা, সেটা হচ্ছে সামনে আরও 1 কিলোমিটার। আমরা এটা দিয়ে যেতে যেতে এখানে প্রচুর লোক দেখলাম, ক্যামেরায় দেখা যাচ্ছে কি না জানি না। ফেরার সময় দেখব যদি ওখানে নামার কোনো ব্যবস্থা হয়, কারণ আমাদের দেওঘর যেতে হবে তো, হাতে টাইম বেশি পাওয়া যাবে না। এই হচ্ছে সেই বিখ্যাত ম্যাসাঞ্জোর ড্যাম, অবশেষে দেখার সৌভাগ্য হলো। আর নিচে বোটিং চলছে। বোটিংয়ের জন্য এখানে অফার দিচ্ছে, কিন্তু বোটিং করার সাহস আমাদের নেই, কারণ এত দূরে এসে রিস্ক নেওয়ার কোনো মানে হয় না, কারণ আমরা দুজনের একজনও সাঁতার জানি না। আর জল একদম সবুজ। সামনে একটা পাহাড় আছে, সবাই উপরে যাচ্ছে। একজনকে জিজ্ঞাসা করলাম যে উপরে কি আছে দেখার মতো, বললো দেখার মতো কিছু তো নেই, শুধু জাস্ট উপর থেকে ড্যামের ভিউটা খুব সুন্দর পাওয়া যাবে। কিন্তু হাতে অত সময়ও নেই অতটা উপরে ওঠার। আর তারপরে রয়েছে বাঁদর, মানে বাঁদরে যদি ক্যামেরা কেড়ে নিয়ে চলে যায় তার থেকে খারাপ মনে হয় আর কিছু হবে না। সেই জন্য ওই রিস্ক নেওয়ার কোনো তাৎপর্য পেলাম না আমি। আর ড্যামের নিচে এই দিকটায় বেশ কিছু ফ্লাড গেট রয়েছে, যেগুলো দিয়ে ড্যামের অতিরিক্ত জল বেরিয়ে যাচ্ছে। ড্যামটা খুব উঁচু, আর উচ্চতা থেকে তো আমার ভয় লাগেই, সুতরাং ধারে যাওয়ার রিস্ক আমি নিচ্ছি না। ক্যামেরাটাকে জাস্ট বার করছি, তাতেই মনে হচ্ছে যে আমার হাত থেকে যেন ক্যামেরাটা পড়ে যাবে। আর সামনে আমাদের ম্যাডাম ভিডিও করছেন। আর কতক্ষণ? দেওঘর তো আর পৌঁছাচ্ছি না, দেওঘরের বাইরে সব জায়গা দেখা হয়ে যাচ্ছে। মানে 7:30টার সময় বেরিয়েছি আর এখন বাজছে 2:10, এখনও পর্যন্ত দেওঘর পৌঁছাতে পারলাম না। আচ্ছা, মেন গেট যখন ড্যাম খোলা হয় সেটা ওই সামনে রয়েছে, আর এইগুলো জাস্ট জল বাইপাস করার জন্য। ড্যামটা অনেকটা লম্বা, আর দুদিকে উঁচু উঁচু পাহাড়। এটা জলবিদ্যুৎ কেন্দ্র, আর এইখানে রয়েছে টারবাইন। এখন তো প্রায় শুকনো ড্যামের অপর দিকটা, বর্ষাকালে নিশ্চয় এটা টইটুম্বুর হয়ে যায়। পাওয়ার বন্ধ হয়ে গেছিল। জমে থাকা জল সবুজ তো হবেই। জমে থাকা বলতে এখন তো ড্যাম, জলটা তো আটকেই রেখেছে না। এবার যখন ড্যাম ছাড়বে তখন এই দিক দিয়ে জলটা যাবে। এখন লিমিটেড আকারে জলটা ছাড়ছে, বর্ষাকালে জল ছাড়তে হবে। বর্ষাকাল। দেখা যাচ্ছে তো। আর টাইম নাই, 2:30 বাজছে। হ্যাঁ, এটা দিয়ে না, ওইদিকে আছে গেট, দেখো ওইটা মেন, ওই দিকটা। এত ঘোরার পরে গরমের মধ্যে সেদ্ধ হয়ে যাওয়ার মতো ব্যাপার।
বাইক চালালে যে আরাম পাওয়া যাচ্ছে, সেই আরামটা হাঁটতে হাঁটতে রোদের মধ্যে একদম শেষ। আর সামনে এই যে পাহাড়ে চড়ার তো কোনো রকম শক্তি, সামর্থ্য, ইচ্ছে কিছু নেই এখন। আসছো? আমরা আমাদের টাইমটা ঠিকই রেখেছি, গরমটা ঠান্ডা না তো, তো এখানে এসে যে এত অত্যাধিক গরমের মধ্যে পড়ে আমি বুঝতে পারি। কি বিস্কুট দিয়েছে? এটা অরুণ আমুল কোথায়? বিস্কুট দিয়ে আইসক্রিম দিয়ে দিয়েছে, এটা চকলেট বিস্কুট দিয়ে আইসক্রিম। আমার হিয়া যদি দেখে এটা, ওর যদি রাগ নাও হয় যে না আমার রেখে গিয়েছে, এইসব খাওয়া যদি দেখে ওর আরও দ্বিগুণ রাগ বেড়ে যাবে, মানে রাগ আর কমবে না, এরকম ব্যাপার। গিয়ে খাওয়াবো, আমুলের আইসক্রিম হয়েছে না বহরমপুরে দোকান, গিয়ে পছন্দ করে যেটা খাবি সেটা নিয়ে গিয়ে খাওয়াবো, তোকে নিয়ে গিয়ে খাওয়াবো। আমুল নাকি অরুণ? আচ্ছা অরুণ, সরি ভুল হয়ে গেছে। অরুণের আইসক্রিমের দোকানে নিয়ে গিয়ে তোকে জটা খাবি, যেটা যেটা খাবি তাহলে খাওয়াবো। যাই বাড়ি যাই, কুলিটা যাক তারপর। আজ মনে হচ্ছে রাস্তায় বেড়ালে খাবারের চিন্তা না করে বেরিয়ে যেতে হবে, এটাই মনে হচ্ছে। খিদে তো একটুও পাইনি, তবে রোদে খুব, গরমে খুব কষ্ট হচ্ছে। এরকম একটা আইসক্রিম খেয়ে আবার অনেকটা দূর যেতে পারবো। খিদে পাইনি, ঘোরার আনন্দে। আমরা আবার দেওঘর যাওয়ার মেন হাইওয়ে ধরে নিয়েছি। এখনো দেওঘর মনে হয় 60-70 কিলোমিটার তো হবেই। সামনে কোনো বোর্ড এলে বুঝতে পারবো। আসলে আজকে সাইট সিইং করতে করতেই আমাদের টাইম অনেকটা শেষ হয়ে গেল। রাস্তায় যেতে যেতে একটা পেট্রোল পাম্প পেয়ে গেলাম। ওয়াশরুম ব্যবহারের খুব দরকার পড়ে গেছিলো, তাই এখানকার ওয়াশরুমটা ইউজ করে নিলাম। আর চোখে মুখে জল দিয়ে একটু ফ্রেশ হয়েও নিলাম। আর গাড়িতে পেট্রোল তো যথেষ্ট রয়েছে, তাই পেট্রোল ভরানোর দরকার এখনই পড়বে না। এবার আবার আমাদের যাত্রা শুরু হবে। ঠিক আছে, সব বেরোনো যাক। আর কিছুটা এগিয়ে গিয়েই দুমকা বাইপাসটা ইউজ করে শহরটাকে ক্রস করে বেরিয়ে যাব, কারণ শহরের মধ্যে ঢোকার কোনো রকম ইচ্ছে এখন আমাদের নেই। এখান থেকে আমরা ডান দিকে মোড় নিলাম,
আর শুরু হলো দুমকা বাইপাস। চোখ মুখ সব ঢাকা গিয়েছে, হেলমেটে কিচ্ছু নাই দেখার মতো আমার মুখটা। হেলমেট মানুষের পরে সূর্যদেব একদম আমাদের সামনে, আর সামনে একটা উঁচু পাহাড়, একদম তার কোলে অস্ত যাচ্ছে। সামনে মোটরসাইকেলে যে ভাই যাচ্ছে তাকে আমি রাস্তায় একটা মোড়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম যে দেওঘরের রাস্তাটা কোন দিক দিয়ে যাব। যদিও আমার ম্যাপে নেভিগেশন লাগানো রয়েছে, তা ভাই বলল যে আমিও দেওঘরের দিকে যাচ্ছি, আমাকে ফলো করো। তা ভাই দেখলাম একটা বাইপাস রোড ধরে দেওঘরের দিকে আমাকে নিয়ে যাচ্ছে, যেটা ম্যাপে পরে আপডেট হয়ে গেল। কিন্তু আমি যদি প্রথমে জিজ্ঞাসাই না করতাম তাহলে ম্যাপ আমাকে অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছিল। এই জন্য সবসময় যেখানে পসিবল হয়, যদি তোমার মনে হয় যে এখানে ডেঞ্জার নেই কোনো, তাহলে লোকালকে অবশ্যই জিজ্ঞাসা করে নাও যে তুমি যেখানে যাচ্ছ সেই ডেস্টিনেশনটার সবথেকে সহজ পথ কোন দিক দিয়ে পড়বে। কারণ লোকালের চেয়ে ভালো কেউ কিছু জানে না, ম্যাপ হোক আর যাই হোক। এইসব ছোট ছোট জিনিস না, তুমি যদি নিজের পায়ে বাইরে বেরো তবেই জানতে পারবে। মানে ঘরের মধ্যে থেকে বা নিজের শহরে বন্দি থেকে তুমি যদি ভেবে নাও যে আমি সব কিছু জানি, তাহলে তার চেয়ে বোকামি আর কিছু হতে পারে না। যতক্ষণ তোমার একদম সামনে এক্সপিরিয়েন্স না হচ্ছে না, তুমি এগুলো বুঝতেই পারবে না। কত কিছু জানার আছে। তার জন্য পাবলিক ট্রান্সপোর্ট অথবা ট্রেন, বাস এগুলো ধরে নিলাম, তাতে চেপে পড়লাম, গন্তব্যে পৌঁছে গেলাম, আর ভেবে নিলাম যে না আমি সব জেনে গেলাম। এটা কিন্তু কোনো মতেই ঠিক নয়। কারণ পাবলিক ট্রান্সপোর্ট যারা নিয়ে যাচ্ছে তারা রাস্তার সম্বন্ধে আগে থেকেই সব কিছু জানে, কিন্তু তুমি জানো না। সেই জন্য হয় নিজের বাইক অথবা নিজের গাড়ি, এই দুটো নিয়ে যদি তুমি রাস্তায় বেরিয়ে পড়ো না নিজের সাহসের উপর ভর করে, আর মানুষের সাথে কথা বলার যদি তোমার একটু ক্ষমতা থাকে, মানে একদম ইন্ট্রোভার্ট না হয়ে একটু মানুষের সাথে কথা বলা, কোনো কিছু জিজ্ঞাসা করা, এইগুলো যদি তুমি করতে পারো, তাহলে তোমার রাস্তা এত সহজ হয়ে যাবে আর তুমি এত নলেজ গেইন করবে যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই সবসময় এই কথাটা একটু মাথায় রেখো আর চেষ্টা করো নিজের চেনা গণ্ডির বাইরে বেরোতে। বৈদ্যনাথ ধাম পৌঁছাতে এখনও 15 কিলোমিটার বাকি। এখন একদম খতরনাক রকমের অফরোডিং চলছে। রাস্তার কাজ হওয়ার জন্য এই জায়গাটাকে সম্পূর্ণ মাঠের মধ্যে দিয়ে ডাইভার্ট করে দিয়েছে, আর মাটি ফেলে টেম্পোরারি রাস্তা বানানো, যাকে একটু হলেও পাকা রাস্তা পেলাম এতক্ষণে। भाई मंदिर किस तरफ है ये? अच्छा, যে সামনে দেখছো আমরা পৌঁছে গেছি বাবা বৈদ্যনাথের ধাম। ভাবলাম অল্প দেবে, যা দিয়েছে খাওয়া যাচ্ছে না। আমি তো বললাম না দুটো রুটি দেখাইনি, আজটুকুই জোর করে খেলাম, একটা রুটি বাকি আছে, দুটো একটা না দুটো দিয়েছে রুটি। এখনো একটা সবজিতে হাত দিইনি আমি এখনো পর্যন্ত, একটা ফুলকপি আলু তৈরি। প্রচণ্ড ঝাল, কিসে যে ঝাল লাগছে কি জানি, ডালে ঝাল ছিল। জল নেব। দেওঘরে এসে এই ছিল আমাদের রাতের খাবার। এখানে ছিল ভাত, দুটো রুটি আর পাঁপড় ভাজা, সঙ্গে কিছু সবজি আর স্যালাড, সঙ্গে আচার আর একটা রসগোল্লা।
এখন এই অবস্থায় রয়েছে, আর খাওয়া যাচ্ছে না। মানে এত পরিমাণটা এত সুন্দর ছিল যে পেট সম্পূর্ণ আগেই ভর্তি হয়ে গিয়েছে, কিন্তু ঝাল এত দিয়েছে কোনটাতে আমি বুঝতে পারছি না, মানে শেষের দিকে আর খেতে পারছি না একদম। নমস্কার সকলকে, আজকে দ্বিতীয় দিন দর্শন করতে এসেছি বাবা বৈদ্যনাথের। এটা হচ্ছে দেওঘর জেলাতে। এটা ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ, আর এখানে সতীপীঠও রয়েছে। গতকালকে আমরা পৌঁছেছিলাম, একটু দেরি হয়ে গেছিল, তখন বাবাকে শয়ন দেওয়া হয়ে গিয়েছিল। আমরা মন্দিরে শুধুমাত্র দর্শন করে এসেছি। আজকে সকালে আমরা আবার যাব এবং পুজো দেওয়ারও ইচ্ছে রয়েছে। তারপর এখানে ত্রিকুট পাহাড় রয়েছে, সেখানে যাওয়ারও ইচ্ছে রয়েছে, যদি সময় পাই তাহলে যাব। তারপর রওনা দেবো বাড়ির পথে। বাইক নিচে রাখা রয়েছে পার্কিংয়ে হোটেলের। সস্তায় ঠিকঠাক থাকার মতো হোটেল পেয়েছিলাম, খুব হাইফাই নয়, একদম লো নয়, যাই হোক জায়গাটা ভালোই ছিল। জীবনের প্রথম লং রাইডে বাবা বৈদ্যনাথের দর্শন, মানে ভারতের 12টি জ্যোতির্লিঙ্গর মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ। প্রথম লং রাইডেই জ্যোতির্লিঙ্গের দর্শন পেয়ে গেলাম, সঙ্গে মা পার্বতীর সতীপীঠ। মানে এর থেকে ভালো শুরু আর কি হতে পারে ট্রাভেলের। আর আমরা বাইক নিয়ে এসেছি। এখনও যদিও 11টি জ্যোতির্লিঙ্গ বাকি থাকলো ভারতের, তোমাদের যদি সাথ পাই তাহলে সেটিও আশা করি করে ফেলতে পারবো বাইক নিয়ে। यहाँ से तो हम मुर्शिदाबाद के लिए जाएंगे, तो उस रास्ते में कौन सा डेस्टिनेशन पड़ेगा देखने लायक, मतलब वो करते करते जाएंगे। तो जसीडी रोड पड़ गया इधर। हाँ हाँ, रास्ता में नंदन पहाड़ है। नंदन पहाड़, नौलखा मंदिर बाहर की तरफ है, यहाँ से 2 किलोमीटर है ये रोड में। इस तरफ। अच्छा, हाँ हाँ, चलिए ठीक है, आते हैं। हाँ आइएगा फिर। हाँ हाँ दुकान जरूर। का नाम गुरुजी है। আচ্ছা, ঠিক আছে দাদা। মন্দির দর্শন সেরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, এবার গাড়ি নিয়ে বেরিয়ে যাব পরের গন্তব্যের দিকে। এখন চলেছি নন্দন পাহাড়ের দিকে। যেতে যেতে এত গরম, তাই তেষ্টা পেয়ে গেল, সেই জন্য আখের রস বানাতে বললাম। আর পাশেই চোখে পড়ল দেওঘর রামকৃষ্ণ মিশন। সামনে মা সরস্বতী ও সারদা দেবীর মূর্তি রয়েছে। মানুষকে শুধিয়ে শুধিয়ে চলে এলাম এই নন্দন পাহাড়ে। গুগলে তো অন্য কোনো পথ দেখাচ্ছিল, একজনকে জিজ্ঞাসা করলাম, সেই পথটা দেখিয়ে দিল। তো এখানে এসে শুনলাম ঝর্ণা বলে কিছু নেই, যা আছে তা হচ্ছে ফোয়ারা, মানুষের বানানো ফোয়ারা, আর উপরে একটা ছোট্ট বাচ্চাদের পার্ক ধরনের আছে। যাই হোক, শুনে এসেছিলাম, যা আছে তাই দেখে ফিরে যাব। এইটুকু উঠতে আমার শ্বাস ফুলে উঠছে। পাহাড়ের উপরে এই ছোট্ট একটা মন্দির আছে, আর পাশে আছে একটা পার্ক। গাড়ির অ্যাভারেজ যদিও অনেক ভালো এসেছে, শহরে 18-19 পাচ্ছিলাম, এখানে ওডোমিটারে দেখাচ্ছে 23। দেখি কত টাকার পেট্রোল আছে। এখানে বলছে এক্সপি নেই, আমি এক্সপি ফিল করব অন্য পাম্পে দেখি। এটা কোন কোম্পানি? নায়ারা কোম্পানির পেট্রোল পাম্প।
প্রথম দেখলাম। फुल कर दीजिए। एक्सपी है ना? मैं बोलूँगा तब रोक देना, ठीक है? बस এই পাম্প থেকে এক্সপি পেয়ে গেলাম। তেল এলো 927 টাকা 84 পয়সার, 8.89 লিটার। প্রিমিয়াম এখানে দাম দেখাচ্ছে 104 টাকা 37 পয়সা, মানে এক্সপি 95। আমি তো বিলটা দেখে ভাবলাম যে নর্মাল পেট্রোল দিয়ে দিয়েছে কিনা, দেখছি না এক্সপি দিয়েছে, কিন্তু হয়তো দাম কম এখানে। আমাদের ওখানে তো 113 টাকা কত পয়সা যেন, এখানে 104 টাকা 37 পয়সা। আমাদের সামনে দেখা যাচ্ছে ত্রিকুট পাহাড়। ত্রিকুট বা এখানে বলে ত্রিচূড়, মানে 3টে চূড়ার পর্বত। যেতে যেতে একটা রেলওয়ে ওভারব্রিজ পেলাম, এখানে দাঁড়িয়ে গেলাম। একবার দৃশ্যটা দেখো, মানে নিচ দিয়ে রেল লাইন যাচ্ছে আর সামনে 3 চূড়ার ত্রিকুট পর্বত। বর্ষাকাল যদি হতো তাহলে গাছের পাতাগুলো আরও সবুজ হয়ে থাকতো আর চারিদিকও সবুজে ভরে উঠতো, দৃশ্যটা অসাধারণ লাগতো। একজন ভালো দাদাকে পেয়ে গেছি, লরির ড্রাইভার। ইনাকে শুধালাম যে ত্রিকুট পর্বতের রাস্তাটা কোন দিক দিয়ে যাব। উনি বললেন চলুন আমি গাড়ি নিয়ে আসছি। আমি ভাবলাম গাড়ি মানে হয়তো মোটর সাইকেল, দিয়েছি না, হচ্ছে ট্রাকের ড্রাইভার। যাকে শুধাচ্ছি সেই হেল্প করার জন্য রেডি। যাক, খুব ভালো লাগলো ব্যাপারটা। একটা জিনিস দেখাচ্ছি, ক্যামেরায় আসছে কি না বলতে পারছি না, তাও দেখো ওই যে সামনে গাছের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে ওই পাথরের ডিজাইনটা কেমন লাগছে বলো তো? পুরো হাতির মুখের মতো লাগছে না? এরকমভাবে নেমে গেছে, আর ওখানে একটা চোখ, আর তার নিচে এখান থেকে দাঁত শুরু হচ্ছে, আর মাথায় চূড়ার মতো আছে, সেটা মাথার পজিশনটা মনে হচ্ছে। এটাই আমি তখন থেকে নোটিস করছিলাম, এখন দেখতে পেলাম গাছের মধ্যে দিয়ে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাজছে 1:30। এই যে আমাদের সামনে ত্রিকুট পাহাড়। যত এগোচ্ছি মনে হচ্ছে পাহাড়টাও যেন আমাদের সাথে সাথে এগিয়ে চলেছে সামনের দিকে। कैमरा, मोबाइल, पर्स, बैग, चश्मा ये सब संभाल के रखिएगा सर। बंदर का उत्पात है जो कि झपेटा मारता है सर। हाँ, और यहाँ पे सर रोपवे बंद है जो कि पहाड़ के अंदर घूमना पड़ेगा। और यहाँ पे 3 पहाड़ है, ब्रह्मा, विष्णु, महेश, जो कि ये पहाड़ का नाम है त्रिकूट पहाड़, जो कि अभी महेश्वर पर्वत के अंदर घूमना पड़ेगा सर। अप एंड डाउन 30 से 40 मिनट टाइम लगेगा। इसके अंदर 12 स्पॉट मिलेगा, जो कि 7 मंदिर, झरना, आश्रम, हनुमान जी का गुफा, सीता माँ का कुटिया और त्रिकूट 3 पहाड़। हम लोग यहाँ का गाइड है सर, जो कि हम ही लोग सारा जगह घुमाते, बंदर हनुमान से बचा के ले जाते और ले आते सर। गाइड रहेगा, अच्छा तरीका से घूम पाइएगा, पहाड़ के अंदर क्या है नहीं वो सब जान पाइएगा। हम लोग घुमाने के लिए सर 1000-2000 रुपया नहीं लेते सर। एगो बंदर गलती से नाखून वगैरह लगा देता तो 1000-10,000 रुपया खर्चा हो जाता है। और हम लोग का नंबर सिस्टम है, जो कि हम लोग यहाँ पे 110 लड़का गाइड है, सबका नंबर सिस्टम लगा हुआ है। आप बोलिएगा तो ही चलेंगे, वैसे जबरन नहीं जाते सर। आइए ब्रह्मा पर्वत का दर्शन कराते हैं। तो यहाँ पे हमने गाइड ले लिया है। इन्होंने बोला कि रोपवे तो खराब हो चुका है, एक्सीडेंट हुआ था उसके बाद से, जो कि पैदल घूमना पड़ेगा। हाँ, एक्सीडेंट किस साल हुआ था? 2022 में सर। हाँ। ये केबल तार देखिए सर फंस गया था, हेलीकॉप्टर आया था रेस्क्यू करने के लिए। अच्छा। जब रेस्क्यू कर रहे थे तभी 3 लोग गिर के मर गए थे, इसके कारण वो बंद कर दिया। ओके। वो सामने जो देख रहे पहाड़ सर, हम्म। वो हो गया ब्रह्मा पहाड़। उस पहाड़ में 100 में 80% बेलपत्तर का पेड़ है, जो कि यही का बेलपत्तर से बाबा बैजनाथ धाम और बासुकीनाथ में पहला पूजा किया जाता प्रत्येक दिन। और ये हो गया विष्णु पहाड़। इसी पहाड़ का ऊपर जाते थे सर, जैसे नीचे में फील्ड बना हुआ, वैसे पहाड़ का ऊपर में भी फील्ड बना हुआ था सर। अच्छा। वहाँ पे सालिग्राम शिला को दर्शन करने के लिए लोग जाते थे, जो कि एक बड़ी चट्टान था। और सालिग्राम शिला नवग्रह भगवान के नाम से जाने जाते थे, जो कि उसके अंदर 14 इंची का गैप था सर, जो कि कितना मोटा से मोटा आदमी रहता था, वो गैप में पार होने के बाद नवग्रह घटित होते थे सर। और ये हो गया महेश्वर पहाड़। थोड़ा सामने जाके आगे से देखिएगा तो ये गणेश जैसा मुंह का आकार हाँ दिखेगा हाँ, सर। वही बोल रहा था मैं अभी। हाँ, चलिए आइए। গণেশ জি जैसा दिख रहा है एकदम। ত্রিকুট পাহাড়ে পৌঁছে গেছি, এখন একটা গাইড নিয়ে নিয়েছি। গাইড ভাই যেটুকু বললেন হিন্দিতে সেটা আমি আগে দিয়ে দিলাম, আর ইনার মাধ্যমে পাহাড়টা ঘুরে নেব, কারণ বেশি সময় নেই, আর ইতিহাসটাও এনার মাধ্যমেই জেনে নেব। এখান থেকে কিছু কথা হিন্দিতেই থাকবে, বা আশা করি হিন্দি বুঝতে কোনো অসুবিধা হবে না। এইখানে আগে রোপওয়ে ছিল, কিন্তু অ্যাক্সিডেন্টের পরে রোপওয়েটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।
अगर ये जिंदा पहाड़ नहीं रहता तो यहाँ का पत्थर ब्लैक रहता और पहाड़ पे पेड़ पौधा नहीं होता। और यहाँ पे सर एक छोटा जैसा झरना है जो कि वो 12 महीना चलते रहता। वो पानी कहाँ से आता आज तक किसी को पता नहीं चला है। बड़ा बड़ा साइंटिस्ट थक गया, पानी के बारे में पता नहीं कर पाया। वो पानी पीने के बाद शरीर के अंदर छोटा मोटा बीमारी रहता है वो जड़ से खत्म कर देता है। खास कर पानी का काम आता है सर जॉन्डिस, पथरी और गैस में। वो पानी पीजिएगा, एक बार पानी पी लीजिएगा 3 महीना तक रेगुलर गैस नहीं होगा सर। भाई थोड़ा टाइम की कमी है। हाँ हाँ सर, हो जाएगा, आधा घंटा के अंदर हो जाएगा। ठीक है। ये रास्ता कैमरा में तो इतना आप समझ नहीं पाओगे। ये देखो कहाँ से हम आए हैं। अपनी तो सांस अटक गई है एकदम। ये जो संकट मोचन हनुमान जी का मंदिर देख रहे हैं सर, ये 1924 का स्थापित किया हुआ ये मंदिर है। पहाड़ का सबसे पुराना मंदिर है जो कि 101 साल पुराना मंदिर है। आप लोग प्रणाम कर लीजिए, संकट मोचन हनुमान जी का मंदिर। इधर सामने जो बाबा देख रहे हैं सर, ये बाबा का नाम है स्वामी संपदानंद, जो कि 1924 में आए थे। 1987 तक ये बाबा साधना किए थे, जो कि एक गुफे के अंदर में बैठकर 63 साल साधना किए थे, वो भी बेलपत्तर खा के। ये बाबा बेलपत्तर के अलावा कुछ नहीं खाते थे। बाबा तो दुनिया में है नहीं, ये बाबा का समाधि मंदिर है। गुफा के अंदर चलेंगे इस बार, जो कि गुफा के अंदर में कैमरा अलाउ नहीं है सर। इधर से ट्रैकिंग वाला रास्ता था। जब ये रोपवे चालू था, किसी का इच्छा होता कि हम ट्रैकिंग करते हुए जाएंगे और रोपवे से नीचे आ जाएंगे, जो कि 10 अप्रैल 2022 को एक्सीडेंट होने के बाद इसको बंद कर दिया है सर। अच्छा, अब यहीं से चलेंगे नीचे। यहाँ से नीचे जहाँ पे आप लोगों का गाड़ी लगा हुआ सर, वहाँ से ऊंचाई है 600 मीटर है। अगर आप स्टेप से आते तो 512 स्टेप आप लोगों को उठना पड़ता। सामने माता जी है, प्रणाम कर लीजिए। जो सामने जो पहाड़ देख रहे हैं सर, ये पहाड़ी नाव पत्थर है। इस पत्थर पे बैठ के नीचे से फोटो खींचिएगा, लगेगा नाव पर बैठे हुए, पीछे का बैकग्राउंड अच्छा आएगा। जब भी रावण सीता मैया को हरण करके लंका नगरी से लेके आ रहे थे, जब भी हनुमान जी ढूंढने निकले तो इसी गुफा के अंदर में विश्राम लिए थे सर। आपको जाना है इधर से प्रणाम करने के लिए और इधर से निकलना है। हनुमान जी के मंदिर में जाएगी है। ये माँ काली जी का गुफा है सर। चैत महीना मैया का पूजा किया जाता है। ये गुफा जो देख रहे हैं, ये बहुत बड़ा गुफा नहीं, एक छोटा जैसा गुफा है। जो मैया का नियम है, नियम अनुसार पूजा किया जाता है सर। ये माँ काली का नाम से गुफा जाना जाता है। प्रणाम कर लीजिए। इधर सामने जो देख रहे हैं सर, ये बसंती दुर्गा मैया का मंदिर है, जो कि चैत महीना मूर्ति बैठा के 9 दिन पूजा किया जाता है और 10वीं का दिन विसर्जन किया जाता है। इधर सामने जो मंदिर देख रहे हैं सर, ये हो गया त्रिकूट पहाड़ का मेन मंदिर, जिनके नाम से जानते हैं, जिनके नाम से आए हैं। बाबा त्रिकुटेश्वर नाथ महादेव ही रावण का हजोग साधना शिवलिंग है। जब भी कैलाश पर्वत से बाबा बैजनाथ धाम को लेके आ रहा था रावण, तभी लघु शंका के कारण बाबा बैजनाथ धाम को रख दिया था। तो दोबारा ले जाने के लिए रावण यहीं पर बैठकर हजोग साधना किया था। और यही है पहाड़ का नेचुरल झरना वाला पानी। जो सामने बड़ा वाला जो चट्टान दिख रहे हैं सर, इसके आगे कुछ नहीं दिखेगा, जो कि बड़ा बड़ा साइंटिस्ट थक गया है, पानी के बारे में पता नहीं कर पाया। ये पानी पीने के बाद शरीर के अंदर छोटा मोटा बीमारी रहता है, जड़ से खत्म कर देता है। ये सर इधर माँ पार्वती जी का मंदिर है। सामने जाकर आरती लेकर प्रणाम कर लीजिए। सिद्धि दाता गणेश जी का मंदिर, अंदर जाइए, आरती ले लीजिए, घड़ी घंटा बजा के परिक्रमा करते हुए एक चक्कर लगा लीजिए। सामने जो देख रहे हैं, ये शनिदेव महाराज है। यहाँ पे 9 ग्रह शांति पूजा किया जाता है सर। आप लोग प्रणाम कर लीजिए। देखिए इधर जो सामने जो देख रहे हैं, ये हो गया बंदर का स्विमिंग पूल। पहाड़ का जितना भी बंदर है, सारा बंदर इसी में स्नान करता है सुबह के टाइम में। और झरना वाला जो पानी आता है, इसी के अंदर आके स्टॉक रहता है। कितना गर्मी हो जाता है, इससे कभी पानी कम नहीं होता है। अच्छा। देखिए कैसे स्विमिंग करता है। हाँ। सुबह के टाइम करता है। अभी जो बंदर नहीं किया होगा वो अभी कर रहा है। बहुत भीड़ रहता है, पूरा 1000-10,000 बंदर सुबह के टाइम भरा हुआ रहता है। हाँ ये जो तार जो देख रहे हैं सर, हाँ, यही तार रोपवे में लगा हुआ था सर। ये केबल तार फंस गया था। हेलीकॉप्टर आया था रेस्क्यू करने के लिए। जब ये रेस्क्यू कर रहे थे तभी 3 लोग गिर के मर गए थे। इसके कारण रोपवे अभी बंद। এই আমরা বেরিয়ে পড়লাম ত্রিকুট পর্বত দেখে। অনেক টাইম এখানে লেগে গেল। এখন বাজছে 3:45।
রাস্তায় যেতে যেতে চোখ পড়ল বাসুকিনাথ ধাম, আমাদের রাস্তা থেকে ডান দিকে। এই যে তার গেট। দেওঘরে অনেক নাম শুনেছি বাসুকিনাথ ধামের, তাই 1 কিলোমিটার বোর্ডে দেখতে পেলাম, সেই জন্য ভাবলাম একটু ঘুরেই যাই। সময়ের অসুবিধা তো রয়েছে, কিন্তু আবার কবে আসা হবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই, সেই জন্য ভাবলাম একটু ঘুরেই যাই এখানটা। মানে জানছি রাত হয়ে যাবে, কিন্তু চোখের সামনে এইরকম মন্দির যদি পড়ে, নেই ভাই নেই। বাসুকিনাথ দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। এখন বাজছে 5টা 28।